আচ্ছা, আজ আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন মেথড গুলো আলোচনা করছিলাম, টুলস অ্যান্ড টেকনিক্স গুলো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেস স্টাডি। তোমরা জানি না কে কি প্র্যাকটিকাম করেছো? আচ্ছা, স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে এবার? আচ্ছা ম্যাম, এখন হ্যাঁ দেখা হ্যাঁ ম্যাম, যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে ওকে, বিষ্ণুপ্রিয়া, বেশ ঠিক আছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। দেখো, তোমরা যে প্র্যাকটিকাম গুলো করেছো, জানি না কে কি প্র্যাকটিকাম করেছো। তো কেস স্টাডিও এক ধরনের রিসার্চ বা কেস স্টাডি, মানে প্র্যাকটিকামের একটা পদ্ধতি, সেটা কেস স্টাডিও হতে পারে। দেখো, প্রথম যেটা বলছে হোয়াট ইজ মিন বাই কেস স্টাডি, আমাদের একটুখানি জানতে হবে কেস স্টাডি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। বলছে কোয়ালিটেটিভ রিসার্চ ডিনাইজ পজিটিভ ক্লেম দ্যাট দেয়ার ইজ নো object truth to be uncovered through process of research. Meaning is found through engaging with realities in our world. Case studies used in large number of social science research, thesis and dissertation. Actually, সাধারণ রিসার্চ বলতে আমরা যেটা বুঝি, মানে ফান্ডামেন্টাল বা এক্সপেরিমেন্টাল রিসার্চ, তার থেকে কেস স্টাডিটা একটু আলাদা। এবং কেস স্টাডি এমন একটা পদ্ধতি বা এমন একটা টেকনিক্স বলতে পারো, যেটা সোশ্যাল সায়েন্সে প্রচুর পরিমাণে ব্যবহার হয় থিসিস করতে, কোনো ডিসার্টেশন করতে, বা ছোট কোনো পেপার রেডি করতে, ছোট কোনো রিসার্চ করতে কেস স্টাডি আমরা কিন্তু খুব ব্যবহার করি। এটা, এই কেস স্টাডিটা যদি আমরা ফলো করতে চাই বা আমরা অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে মানে ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কৌশল এর মধ্যে আছে, সেগুলো ধরে আমাদের এগোতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি হোয়াট ইজ ওয়াই এ কেস স্টাডি। কেস স্টাডি কেন? কেস স্টাডি বলছে দ্য কেস, দেখো সব প্রথমে নিচেরটা দেখো, দ্য কেস ইজ ইকুয়াল টু দ্য পিপল অর দ্য পার্সন। মানে দু তিনজন মানুষ বা অনেকগুলো মানুষকে নিয়েও কেস স্টাডি হতে পারে, আদারওয়াইজ একজন পার্সনকে নিয়েও কিন্তু কেস স্টাডি হতে পারে। Why case study? Because you want to investigate a certain phenomena, that is maybe learning situation, technology for learning, or we can use it in guidance and counseling also, with a certain group of people or person. কোনো লার্নিং সিচুয়েশনের কোন একটা বিশেষ একটা কোনো মানে জায়গা নিয়ে আমরা এটাকে করতে পারি। কোনো টেকনোলজি ফর লার্নিং যেগুলো হয়, সেগুলোর কোনো কিছু নিয়ে আমরা কেস স্টাডি করতে পারি। বা ধরো জিসিতে তোমরা যেটা কাজ করছো বা যেটা পড়ছো, সেটাও কিন্তু কেস স্টাডি আমরা করতে পারি। প্র্যাকটিকামে কোনো একটা কেস নিয়ে আমরা কাজ করতে পারি। বা ইন ফিউচারে তোমরা যখন অ্যাজ এ টিচার কাজ করবে, তখন দেখবে এই কেস স্টাডিটা হয়তো অনেক ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। নেক্সট আমরা চলে আসি এই হোয়াই এ কেস স্টাডির এই কেন, আরো কেন। অ্যালাউ ফর এক্সপ্লোরেশন, মানে কোনো একটা বিষয়কে খুব ভালো করে আরো ডেপথলি এক্সপ্লোর করার জন্য আমরা কেস স্টাডিকে অবশ্যই ব্যবহার করব। টেক এ হোলিস্টিক ভিউ অফ এ সিচুয়েশন, এই শব্দটার মানে খুব গুরুত্ব আছে। হোলিস্টিক ভিউ মানে হচ্ছে হোল, টোটাল ভিউ। অ্যাকচুয়ালি কেস স্টাডি হচ্ছে ইনডেপথ স্টাডি, যেগুলো অন্যান্য রিসার্চ বা অন্যান্য পদ্ধতিতে অনেকটা এরিয়া জুড়ে বা অনেকটা জায়গা জুড়ে অনেকটা কাজ হয়, কিন্তু এখানে ছোট কাজ কিন্তু খুব ইনডেপথে কাজ হয়। accessibility or convenience situation where sampling can be difficult, মানে এমন কোনো মানে কাজেও কেস স্টাডি আমরা ইউজ করতে পারি যেখানে হয়তো খুব কঠিন কোন একটা কাজ, স্যাম্পলিং পাওয়া যেখানে খুব কঠিন ব্যাপার। আর এটা অবশ্যই ফ্লেক্সিবল হবে। নেক্সট আমরা চলে আসছি এবার হোয়াট ইজ মিন বাই কেস স্টাডি। অ্যাকচুয়ালি মানে কেস স্টাডি কি আমরা অল্প স্বল্প সবাই একটু আধটু জানি। কোনো একটা বিষয়ের ইনডেপথ, খুব ডেপথ হিসাবে একটা কোনো সামগ্রিক একটা জায়গা এক্সপ্লোর করাই কিন্তু হচ্ছে কেস স্টাডি। এই ক্রিসওয়েল, তোমরা জানি না কে কতটা রিসার্চের জায়গাগুলো পড়ছো বা জানো, মানে
বা কাজ করেছো, হয়তো এমফিল করেছো, অনেকে এরকম অনেকে তো থাকো। এই কোয়ালিটেটিভ রিসার্চে ক্রিসওয়েল বলতে পারো গুরুদেব মানুষ। মানে ওনার বই টা ছাড়া বোধহয় আমরা কোয়ালিটেটিভ রিসার্চের মানে অনেক জায়গায় বুঝতেই পারবো না। ফার্স্ট মানে প্রথম নাম এলেই আমরা ক্রিসওয়েলের নাম করি। তো ক্রিসওয়েল কি বলছেন? Case study is among 5 approaches to qualitative research inquiry. মানে 5 রকম অ্যাপ্রোচের যে কোয়ালিটেটিভ রিসার্চ আছে, তো সেটার মধ্যে কেস স্টাডি একটা। সেমিনাল রিসার্চ উনি বলছেন, প্রেজেন্টেড এ কেস স্টাডি। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অফ কেস স্টাডি ওনার কথা বলেছেন। এখানে দেখো কে কি বলেছে সেগুলো একটু একটু কথাগুলো এসেছে, এতটা যদিও তোমাদের জিসিতে লাগবে না। নেক্সট আমরা চলে আসছি সিমিলারিটিস। কি কি? Case study, case is within bounded environment, multiple forms of data collection, validity of checking. অনেক মানে এনভায়রনমেন্টটা তো যে কোনো কাজ করতে এনভায়রনমেন্টের একটা গুরুত্ব তো আছে, এটা আমরা জানি। মাল্টিপল ফর্মস অফ ডেটা কালেকশন, এটা দেখতে হবে। এই যে বললাম যে অনেকগুলো কৌশল এবং অনেকগুলো অভিজ্ঞতা এখানে কাজ করে মানে দরকার লাগে। মাল্টিপল, যেমন কোশ্চেনিয়ার্স ব্যবহার করতে পারো, যেমন ইন্টারভিউর কথা আমরা বলেছি, ইন্টারভিউ ভীষণভাবে ব্যবহার করা হয় কেস স্টাডিতে। অবজারভেশন আমরা আলোচনা করেছি, অবজারভেশনও এখানে ব্যবহার করা হয়। আর ভ্যালিডিটি চেকিং, রিলায়েবিলিটি ভ্যালিডিটি তোমরা সবাই পড়েছো। অর্থাৎ যে ডেটাটা আমি সংগ্রহ করলাম সেই ডেটাটা সেটার জন্য কতটা ভ্যালিড, অর্থাৎ আমি আমার কাজের জন্য কতটা উপযুক্ত ডেটা পেলাম, এটাও কিন্তু কেস স্টাডিতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট বিভিন্ন এক্সাম্পল আছে। আচ্ছা, যতটা বললাম হোয়াট ইজ মিন বাই কেস স্টাডি, ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাডাম, মোটামুটি বুঝেছি। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, বিভিন্ন কেস স্টাডি আমরা কিরম ভাবে করতে পারি? যেমন সিঙ্গল অর্গানাইজেশন, অর্থাৎ স্কুল, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ এ পার্টিকুলার টুল আর স্ট্র্যাটেজি। মানে ধরো কোন একটা সাবজেক্টে কেউ একটা নতুন কোন একটা পদ্ধতি অ্যাপ্লাই করছে, তো পদ্ধতিটা অ্যাপ্লাই করার পরে সেই টিচার ইভালুয়েট করতে চাইছেন যে কতটা অগ্রগতি হলো, নাকি একই জায়গায় আছে, নাকি উল্টো দিকে রিভার্স হলো, অবনতি হলো। তো এক্ষেত্রেও কিন্তু কেস স্টাডি ব্যবহার করতে পারি। এ পার্টিকুলার কমিউনিটি, রুরাল ভিলেজ, অনগোয়িং ইস্যুস আর ডিসপিউট, কোন একটা পার্টিকুলার কমিউনিটিতে কোন একটা ইস্যুস বা কোনো ডিসপিউট নিয়ে কাজ করতে পারে। অন এ পার্টিকুলার গ্রুপ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, এই জায়গাটা আমি তোমাদের তুলতে চাইছিলাম। ধরো এরকম অনেক সিচুয়েশন তৈরি হতে পারে, বা অভিজিৎ তো খুব ভালো করে জানবে যে এক একজনের মানে যখন আমরা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর জায়গাটা যখন প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আসবো, এক একজন স্টুডেন্টের কিন্তু এক এক রকম প্রবলেম বা এক এক রকম ইস্যুস আসবে। তো সেক্ষেত্রে সেই ওয়ান অ্যান্ড ইন্ডিভিজুয়াল কে নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হতে পারে, কারণ আমরা জানি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের নীতি অনুযায়ী প্রত্যেক স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিসিয়াস এবং প্রত্যেকের সমস্যা আলাদা আলাদা বিভিন্ন রকম। তো সেক্ষেত্রে একটা কেস স্টাডি কিন্তু একজন ইন্ডিভিজুয়ালকে নিয়েও আমরা করতে পারি। অ্যান ইন্ডিভিজুয়াল কেরিয়ার হতে পারে, এক্সামিনেশন এর কোনো সমস্যা হতে পারে, বিভিন্ন মোটিভেশনের জায়গা বা কোনো জায়গা হয়তো তার ডিসপিউট দেখা গেছে, সেটা হতে পারে। কোন একটা ডিসিশন নিতে মার্জিং টু এ স্কুল, দুটো স্কুলের মধ্যে এটা কেস স্টাডি হতে পারে। অ্যান্ড ইভেন্ট, যেমন একটা ইলেকশন ক্যাম্পেইন নিয়ে কিন্তু কেস স্টাডি করা যেতে পারে। দেখবে তোমরা যদি একটু লক্ষ্য করো, এই ইলেকশন ক্যাম্পেইনের যে কথাটা শেষে যে এক্সাম্পলটা আমরা পেলাম বা বললাম, সেটাতে কিন্তু ওই কাগজের আগে অনেক কাগজে দেখবে ভোটের আগে বা পরে ওরা অনেক রকমের স্ট্র্যাটেজিস দিয়ে দেয়, বিভিন্ন রকম ইয়ে দিয়ে, সেগুলো কিন্তু এক একটা অনেক বড় বড় কেস স্টাডি। নেক্সট হচ্ছে কে কি বলেছে, এটা তো আমরা এলাম, এই জায়গাটাতে আর যাচ্ছি না কাকে বলে। আচ্ছা, কেস স্টাডি অ্যালাউ রিসার্চার টু কি করে, আবারও এই কথাগুলোই দেখো, ডেভেলপ হলিস্টিক অ্যান্ড মিনিংফুল ক্যারেক্টারিস্টিক অফ এ রিয়েল লাইফ ইভেন্ট। যে কেসটা নিয়ে কাজ হচ্ছে, যেটা নিয়ে কেস স্টাডি করা হচ্ছে, সেটার
বৈশিষ্ট্য এবং রিয়েল লাইফের যদি কোনো ঘটনা হয়, সেটার একটা হলিস্টিক অ্যান্ড মিনিংফুল ভিউ, টোটাল একটা ভিউ কিন্তু কেস স্টাডির মাধ্যমে আমরা পাওয়া যায়। এবং ইনভেস্টিগেটেড কি করতে পারে? স্মল গ্রুপ বিহেভিয়ার, ম্যানেজেরিয়াল সাইকেল, নেবারহুড চেঞ্জ, স্কুল পারফরমেন্স, এটসেট্রা এটসেট্রা। নেক্সট আসছে আবার কে কি বলেছে, আর আসছি না কে কি বলেছে। আচ্ছা, এবার বলছে কেস স্টাডির ইন গ্রুপের মধ্যে, মানে কোন একটা গ্রুপের মধ্যে ইন গ্রুপ আর আউট গ্রুপ দুটো হয়। তো সেক্ষেত্রে হোয়াট ইজ কেস স্টাডি? কেস স্টাডি কাকে বলে? হোয়াট ইজ দ্য রিসার্চ কোশ্চেন? রিসার্চ কোশ্চেন বলতে দেখো এই জায়গাগুলো তোমরা যে কোনো এই যে প্র্যাকটিকাম গুলো তৈরি করছো, এগুলো তো ছোট ছোট এক একটা রিসার্চের জায়গা, খুব ছোট 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 রিসার্চ। তো সেক্ষেত্রে সবারই কিন্তু মনে এটা এসেছে, কিন্তু হয়তো পদ্ধতিগুলো বা স্টেপ গুলো আমরা জানি না, না জেনে এই স্টেপ গুলো আমরা ফলো করি। দেখো, রিসার্চ কোশ্চেন মানে হচ্ছে যেটা নিয়ে তুমি কাজ করছো, কেন কেন তোমার মনে হোয়াই আসে, তবে না তুমি সেটার সলিউশন করার চেষ্টা করো। তো কেন, হোয়াট ইজ রিসার্চ কোশ্চেন? যেমন সাপোজ ধরো কোনো একজন স্টুডেন্টের ধরো এক মিনিট, হ্যাঁ, সে হয়তো খুব অ্যাক্টিভ, খুব ভালো পড়াশোনা করে, ক্লাসে ভালো অ্যান্সারও দেয়, কিন্তু পরীক্ষাতে তার রেজাল্ট খারাপ। তুমি তাকে কেস করছো, তাহলে তোমার যেহেতু এটা একটা প্রবলেম, তো তোমার এখানে রিসার্চ কোশ্চেন এরকম মনে আসতেই পারে, কেন সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে? সে কি অমনোযোগী, নাকি সে কি তার কি লিখতে ভালো লাগে না, তার কি সে কি মনে রাখতে তার কি অসুবিধা হয়? এই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু তুমি রিসার্চ মানে ওই কেসটা নিলে, বা ওই প্রবলেমটাকে তুমি অ্যাজ এ রিসার্চ প্রবলেম হিসেবে নিলে। এবার এই রিসার্চ কোশ্চেনের পরে একটা থাকে, যেটা হচ্ছে একটা অবজেক্টিভ তৈরি করে নিতে হয়। অর্থাৎ ওই যে কোশ্চেন গুলো, ওই কোশ্চেন গুলোর সমাধান করাই হবে তোমার উদ্দেশ্য। গেল, সিঙ্গেল আর মাল্টিপল কেস, একটা যে কোনো কেস নিয়ে হতে পারে, অথবা যে কোনো অনেকগুলো কেস নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারি, মানে সে কাজ করতে পারে, আর দুজন বা তিনজন স্টুডেন্টের মধ্যে এরকম। তো হাউ ওয়াজ ডেটা কালেক্টেড? ডেটা কি করে কালেকশন করা হবে, এটাও কিন্তু এখানে একটা যে কোনো রিসার্চে বা কেস স্টাডির ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। নেক্সট স্টেপ কিছু কমেন্টস করেছে রেখারে, বলছে নো মিনিমাম সাইজ ফর কেস স্টাডি। কোনো মিনিমাম সাইজ নেই, কোনো একজন পার্সনের ওপর হতে পারে বা লটস অফ পার্সনের ওপর, পিপলের ওপরে হতে পারে। সামটাইম রিসার্চ ইজ স্মল, মানে ছোট কেস স্টাডি ইনডেপথ, যেহেতু এরিয়াটা অনেক ছোট। মাচ অফ অ্যাকশন রিসার্চ ইজ এ কেস স্টাডি। দেখো, অ্যাকশন রিসার্চের কথাটা তোমরা সবাই জানো। তো অ্যাকশন রিসার্চটা যেহেতু এক এক জনকে নিয়ে বা এক একটা সমস্যা নিয়ে, উনি বলছেন যে মেবি যে মানে এক একটা অ্যাকশন রিসার্চকেও কিন্তু আমরা অনেক সময় কেস স্টাডি বলতে পারি। নেক্সট চলে এলো ক্রিটিসিজম। কেস স্টাডির উল্টো দিকে কি বলা হয়? কেস স্টাডি অ্যাকচুয়ালি জেনারেলাইজেশন করা যায় না, কারণ যেহেতু একটা কেস নিয়ে কাজ করছো। ধরো এই যে যে এক্সাম্পলের কথা বললাম, কোনো একজন স্টুডেন্ট সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, এটা কিন্তু ওটা ওই স্টুডেন্টের জন্যই হবে, ক্যান নট জেনারেলাইজ ইট উইথ আদার স্টুডেন্ট, কারণ আদার স্টুডেন্টও সেম প্রবলেম হতে পারে, সেম তার মানে একই বিহেভিয়ার হতে পারে, একই অনেক কিছু এক হতে পারে, কিন্তু সমস্যাটা যে কারণে দুজনেই পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে, সেই সমস্যা মানে কারণটা কিন্তু আলাদা হবে। তাই সাধারণত ভাবে এই যে জেনারেলাইজেশন করা যায় না বা স্যাম্পলিং হয় না। cannot understand others case from it, একটা কেস স্টাডি করে বা একটা স্টাডি করে অন্য কেস স্টাডি কিন্তু বোঝা যায় না। হয়তো হ্যাঁ, একটা আমরা সামগ্রিক ধারণা পেতে পারি, কিন্তু হয় না, মানে সম্ভব না, জেনারেলাইজেশন করা সম্ভব না। lack of rigor can be problematic, something too long, sometimes too long, massive unreadable documents, মানে এমন কিছু কেস স্টাডিতে এমন কিছু ডকুমেন্টস বা এমন কিছু বেশি জিনিস দেওয়া হয় যেটা আনরিডেবল, মানে প্রচুর কিছু ডকুমেন্টস সেখানে থাকে। নেক্সট ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশনে আমরা চলে আসছি, কি বলছে? কোয়ালিটেটিভ
এমফ্যাসিস অন ইন্টারপ্রিটেশন, মানে কেস স্টাডি অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ নয়। আচ্ছা, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ এর মধ্যে পার্থক্যটা একটু কেউ বলতে পারবে? একটু বলো না। হোয়াট ইজ মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বেসিক ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ? বলো। ম্যাম কোয়ালিটেটিভ মানে হয়তো যে তার কোনো একজন ছাত্রের তার কতটা কোয়ালিটি বা গুণগত মান, তার কতটা মানে তার কি কি কাজ আছে, কি কি ভালো কাজ পারে, সেগুলো হচ্ছে কোয়ালিটি। আর কোয়ান্টিটি হচ্ছে তার উম, পরিমাণগত বলা হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে উম, তার উম, দক্ষতা হবে না, মানে কোয়ালিটি মানে দক্ষতাগত, আর কোয়ান্টিটি মানে হচ্ছে যে কতটা পরিমাণে পরিশ্রম করতে পারে, সেই অর্থে বোঝানো বোঝানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা ঠিক বলেছো, কিন্তু এখানে একটু ডিফারেন্স হবে। মানে অ্যাকচুয়ালি এটাই কোয়ান্টিটেটিভ মানে পরিমাণ, আর ওটাতে সে কোয়ালিটি মানে তার সে কতটা ভালো খারাপ এইভাবে। কিন্তু এইটাকে ভাগটা করা হয় রিসার্চের ক্ষেত্রে, যখন একজন রিসার্চার কোয়ান্টিটেটিভলি ডেটা অ্যানালিসিস করে, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ রিসার্চ স্ট্যাটিস্টিক্স আর প্যারামিটার। সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে ওই কোডিং, ডিকোডিং, ডিসকোর্স অ্যানালিসিস, মানে বিভিন্ন কথা নিয়ে কোয়ান্টিটেটিভ এই যে স্ট্যাটিস্টিক গুলোকে, সেগুলোকে কাজে না লাগিয়ে অন্য পদ্ধতি কোয়ালিটেটিভলি যখন রিসার্চটাকে অ্যানালিসিস করে, সেটাকে বলে কোয়ালিটেটিভ। তো সেখানে এবং সেটার এক্সপ্লানেশনটাও কোয়ালিটেটিভ হয়। ধরো কোয়ান্টিটেটিভে এত পয়েন্ট এত লেভেলে এটা নেগেটিভ আর পজিটিভ এইভাবে হয়, কিন্তু এখানে সবসময় কথা দিয়ে বলা হয়, এটা পাওয়া গেছে, এটা পাওয়া যায়নি, এই হতে পারে, এই হয়নি, মানে সবসময় কথা দিয়ে বিষয়টাকে এক্সপ্লেন করা হয়। আচ্ছা, ভগবতী লিখছো, দেখতে পাচ্ছে না, তোমরা কি দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ওর কি সমস্যা হলো কি জানি। পরিষ্কার বড় করে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে পরিষ্কার। দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ। কি জানি একটু সমস্যা হলো। ভগবতী, একবার কেটে গিয়ে আর একবার জয়েন করো না হয়। আচ্ছা, তারপরে কি বলছে? মানে এটা আমরা জানি যে অল রিসার্চ আর ইনফ্লুয়েন্স বাই দেয়ার এক্সপিরিয়েন্স, মানে কেস স্টাডি করতে গেলে অবশ্যই তার একটা এক্সপিরিয়েন্সের গুরুত্ব তো সবসময় আছে। কারণ অবজারভেশন, ইন্টারভিউ আমরা যখন আলোচনা করছিলাম, আমরা তখন দেখছিলাম যে ডেটা, যে কোনো ডেটা, কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ ডেটা যখন কালেকশন করব, যিনি কালেকশন করবেন তার ব্যক্তিগত প্রভাবের একটা বিরাট গুরুত্ব আছে। কারণ তুমি ইন্টারভিউতে যতটা ভালো র্যাপো তার সঙ্গে তৈরি করতে পারবে, তোমাকে খুলে তিনি মন খুলে কথা বলবেন। তো বা তুমি অবজার্ভ করছো, ধরো মানে অবজারভেশন আর লুকিং এর মধ্যে, আমরা অবজারভেশন যখন আলোচনা করেছিলাম, প্রচুর ডিফারেন্স আছে। যে সাধারণভাবে দেখা আর সেটাকে পর্যবেক্ষণ করা, দুটোর মধ্যে তফাৎ। তো এই রিসার্চারের ইনফ্লুয়েন্স কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। For ascertainance, we draw on understanding deep within us. In-depth study তো বললাম। Good case study is reflective, patient, willing to see other views, and triangulation. মানে যদি খুব ভালো কেস স্টাডি হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গুলেশন, এই যে খুব ভালো রিফ্লেক্টিভ হবে, উইলিং হবে, পেশেন্ট থাকবে তার মধ্যে। তো ট্রায়াঙ্গুলেশন কি? ট্রায়াঙ্গুলেশন বলতে কোনো একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটা ভেরিফাই করে নেওয়া। মানে আমি ইন্টারভিউ দিয়ে বা কোশ্চেনিয়ার ইউজ করে ডেটা কালেকশন করে যে ডেটাগুলো পেলাম, তারা কি সত্যি কথা বললেন, নাকি মিথ্যের আশ্রয় নিলেন, নাকি এড়িয়ে গেলেন, সেটা আমি আবার ট্রায়াঙ্গুলেট করতে পারি। সেই সিচুয়েশনে আমি যদি অবজারভেশনকেও কাজে লাগাই, তাহলে আমি কিন্তু সেটাকে ট্রায়াঙ্গুলেট করতে পারি। আবার যদি ধরো বিভিন্ন প্রাইমারি সোর্স না পেয়ে অনেক সেকেন্ডারি সোর্স নিয়ে হয়তো করছে, তো একটা বইয়ে এরকম ডেটা পাওয়া গেল, বা কোনো একজন মানে বিষয়টাকে নিয়ে, ধরো সে কোনো স্কুলটা নিয়ে হয়তো, বা কোনো অর্গানাইজেশনকে নিয়ে কাগজে দেখা গেল এটা লিখেছে, অন্য জার্নালে দেখা গেল অন্য লিখেছে, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো যে দুটো ডেটায় যে কোনো একটা সত্যি, একটা ভুল। এই ট্রায়াঙ্গুলেশনটার খুব দরকার, ভেরিফিকেশন অ্যাকচুয়ালি, যেটাকে আমরা সাধারণ কথায় বলতে পারি। ওর নেটের প্রবলেম বলছে রে, একটু এদিক ওদিক করে দেখো, নাহলে পরে ইউটিউবে দেখো আর কি হবে। দেখা আচ্ছা, যাচ্ছে না। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি বলছে, প্রবলেম ওরিয়েন্টেড কেস স্টাডিজ। কেস স্টাডির
comes from looking for a problem. Identify a case study, identify an issues in a case study. কেস স্টাডি কোনো একটা কেসকে নিয়েও হতে পারে, অথবা কোনো একটা কেস স্টাডির মধ্যে কোনো একটা ইস্যুকে নিয়ে হতে পারে। হাউ ক্যান উই বেটার আন্ডারস্ট্যান্ড দ্য কেস, দিস লিড টু ওভাররিচিং অ্যাপ্রোচ অফ দ্য কেস ফর দ্য কেস। মানে যত আমরা এটাকে নিয়ে এগোবো তখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো। অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ রিসার্চটা এরকমই, মানে আস্তে 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 ধাপে ধাপে বিষয়টাকে এক্সপ্লোর হয়। মানে গ্রাউন্ডেড থিওরি কোয়ালিটেটিভ রিসার্চের একটা মানে কি বলবো, ভীষণ একটা পার্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইউর সাজেস্টেড কেস। মানে sometimes it is easier to define what your case is not. মানে কি বলতো, কেস স্টাডি করলেই যে আমি ওই প্রবলেমটা, মানে আমি বলতে চাইছি এটাই, যে প্রবলেমটা সিচুয়েশনটা, মানে যে প্রবলেমটা একজন রিসার্চার নিলেন, রিসার্চ করে আমি যখন নতুন কিছু এক্সপ্লোর করব, মানে রিসার্চারের কাজই হবে কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি সুইটেবল, যে পদ্ধতিটা সুইটেবল সেটাতেই তিনি কিন্তু করবেন। মানে সেটা কেস স্টাডি নাও হতে পারে, বা কেস স্টাডির যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেই কোনটা হবে সেটা। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট। একটা কেস স্টাডি চলতে গেলে কিভাবে কি চলে, প্রথমে একটা কেস, ইস্যুস, ডেটা অ্যানালিসিস অ্যাট অ্যাসার্টেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে একটা কেস দিতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, দিস কুড লিড টু থিঙ্কিং দ্যাট ডেটা কুড সলভ অ্যান ইস্যু, নট রিয়েলি। ডেটাটা, কেসটা যে কোনো একটা ইস্যু দিয়েই হবে, মানে একটা পার্টিকুলার ইস্যু নাকি দুটো তিনটে ইস্যু, নাকি একটা কেসের মধ্যে কোনটা পার্টিকুলার, কোনটা ধরে কাজ করলে সেই কেসটা সলভ হবে সেটার কথা। অ্যাসার্টেনই তো, SSERTION, হ্যাঁ, অ্যাসার্টেন রিয়েলি ইনিশিয়েট ফার্দার ওয়ার্ক। মানে এই যে অ্যানালিসিসের পরে অ্যাকচুয়ালি এটা জেনারেলাইজেশন সাধারণ রিসার্চে বলছে, সেটা না করে এইটা ফার্দার ওয়ার্কে হেল্প করে। যেমন কোন একটা সিদ্ধান্ত তো আসবে, সেই সিদ্ধান্তটা থেকে কিন্তু ফার্দার আরো ওয়ার্ক করা যেতে পারে, কারণ যেহেতু এটা কেস স্টাডি। আচ্ছা, নেক্সট হচ্ছে মেথোডোলজি। rigorous methodological approach through literature review করতে হবে, posting research question, explicit procedure to doing research, acknowledge strength and limitation of case study research. মানে অ্যাকচুয়ালি কোন কোন মেথোডোলজি, কোন একটা কাজ করতে গেলে যেমন আমাদের প্ল্যান করতে হয়, তোমরা যে প্রত্যেকে নিজে ছোট ছোট প্র্যাকটিকাম করেছো, সেটার একটা মেথোডোলজি তো আছে, সেটাই বলছি। থ্রু লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ মানে এই ধরনের কেস আরো কত কি হয়েছে, কে কে এটা নিয়ে কাজ করেছে, যখন এগুলো আর কি অনেক বড় সড়ো কাজ করা হয়, বা ছোট কেসের সময় ধরো স্কুলে কোনো সমস্যা নিয়ে তুমি হয়তো সেটার সব সলভ করতে চাইছো, তুমি সেক্ষেত্রে এরকম কোনো সমস্যায় অন্য কোনো টিচার পড়েছেন নাকি, সেখান থেকে আমরা কিছু ডেটা বা এক্সপিরিয়েন্স নিতে পারি। রিসার্চ কোশ্চেনের কথা তো আমি বললামই। এক্সপ্লিটিক প্রসিডিওর টু ডুইং রিসার্চ, বিভিন্ন যে প্রত্যেকটা ধাপে ধাপে যে প্রসিডিওরটা এগোবো, ডেটা কালেকশন করব, ডেটা অ্যানালিসিস করব, তারপরে একটা সিদ্ধান্তে আসবো, এই জায়গাটা। এবং অ্যাকনলেজ স্ট্রেংথ, মানে এটার কোথায় লিমিটেশন আর কোথায় ডিলিমিটেশন, মানে কোনো একটা জায়গা, মানে কোনো একটা কেসকে, যেহেতু এটা ইনডেপথ স্টাডি, প্রথমেই সেটার মানে কি আমার লিমিটেশন আছে, সময়ের লিমিটেশন না রিসার্চারের লিমিটেশন, নাকি সব জায়গায় পৌঁছানো যাবে না, সেই দেখে কিন্তু কোন একটা রিসার্চার সেখানে কিন্তু তার স্টাডিটাকে ডিলিমিটও করবেন। ডিলিমিট মানে ইচ্ছে করে লিমিটেশন করে দেওয়া, মানে আমি এরপর আর এগোতে পারবো না। আচ্ছা, যতটা বললাম বোঝা গেছে, বা কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ ম্যাডাম, সবটাই ম্যাম বুঝতে পেরেছি। বলছি যে কেস স্টাডি তো ম্যাম সোশ্যাল সায়েন্স ছাড়া লাইফ সায়েন্সেও তো হয়। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে, মানে সোশ্যাল সায়েন্সের রিসার্চের জায়গাতে কেস স্টাডি খুব ইউজ হয় আর কি, সেটাই বলা হয় অবশ্যই। ম্যাডাম বলছি কেস স্টাডি তো রিপোর্ট বানানো হয় অ্যাকচুয়াল নাকি না অন্য কিছু ভাবেও করা হয়? হ্যাঁ, রিপোর্ট বানানো যেতে পারে, অন্য কিছু ভাবে হতে পারে। অ্যাকচুয়ালি এই যে যখন কোনো একটা বিষয়ে প্রবলেম নিয়ে সেটাকে ধাপে ধাপে এগিয়ে ডেটা কালেকশনের পরে আমরা যখন সেটাকে লিখিত রূপ দেবো,
এই লিখিত রূপটাকেই বলে রিপোর্ট রাইটিং। বা এটাকে ভালো কথায় বলছে ডিসার্টেশন পেপার বা রিসার্চ পেপার, এটাই রিপোর্ট রাইটিং। দেখবে তোমরা আচ্ছা যখন ম্যাডাম, বলছি হ্যাঁ, যে কেস স্টাডিতে কি হাইপোথিসিস বা স্যাম্পলিং এগুলো করা হয় না হয় না? কি করে হবে হাইপোথিসিস বা স্যাম্পলিং, কি করে হবে? হাইপোথিসিস টেস্টিং হয় না, হাইপোথিসিসের জায়গাতেই হাইপোথিসিস না, হয় হয় না, আর টেস্ট স্যাম্পলিং হয় না, তাই তো? টেস্টিং হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ রিসার্চের প্রসেস। হ্যাঁ, যে এটা আচ্ছা। মানে ট্রু আর ফলস, এইভাবেই তো টেস্টিং হাইপোথিসিস করা হচ্ছে। ওটা হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রসেস। অ্যাকচুয়ালি এখানে রিসার্চ কোশ্চেন আর রিসার্চ অবজেক্টিভ, তখন বললাম না যে রিসার্চ কোশ্চেন আর রিসার্চ হুম। অবজেক্টিভ সাধারণত কেস স্টাডিতে হয়। হ্যাঁ, এবার কিছু ধরো হয়তো কেউ কেস স্টাডি কোন একটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুটোতেই করছেন, হয় না, মিক্সড রিসার্চ অনেকে করেন। যদি আমরা ইনডেপথে যাই সেক্ষেত্রে হ্যাঁ, হয়তো হয়। হ্যাঁ, খুব খুঁজলে হয়তো আমরা পাবো যে তিনি কোয়ালিটেটিভলি কেস স্টাডি করছেন, আবার সেই ডেটাগুলোকে কোয়ান্টিটেটিভলি সংগ্রহ করেও কিন্তু তিনি সেই কেস স্টাডিটার রেজাল্ট হয়তো কোয়ান্টিটেটিভলি বার করছেন। তো সেক্ষেত্রে কিন্তু সেটা হাইপোথিসিসও হবে, টেস্টিং হাইপোথিসিসও হবে। হ্যাঁ, স্যাম্পলিং এর জায়গাটা এখানে খুব একটা থাকে না, অন্তত আমি যেটুকু জানি। কারণ দেখো স্যাম্পলিং কি করে হচ্ছে, কোন একটা পপুলেশন থেকে যারা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আমরা স্যাম্পলিং বলি। স্যাম্পলিং হ্যাঁ নিয়ে ম্যাডাম, কাজ স্যাম্পলিং তো ধরুন স্যাম্পলিং কখন করা হয় না, যখন ধরুন জনসংখ্যার এই কোনো বৈশিষ্ট্যকে আমাকে দেখতে হচ্ছে, তখন আমাকে সেই জনসংখ্যাকে 4 ভাগে ভাগ করতে হবে, দিয়ে স্যাম্পলিং টেস্ট করতে হবে। হুম 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 হুম। তো স্যাম্পলিং, তাহলে স্যাম্পলিং থেকে আমরা জেনারেলাইজেশন করার একটা জায়গা থাকে, যেটা কেস স্টাডিতে থাকছে না। কেস স্টাডি ওয়ান অ্যান ইন্ডিভিজুয়াল একটা স্কুলের জন্য হলে সেই কেস স্টাডিটা সেই স্কুলের জন্যই, কোনো একজন পার্সনকে নিয়ে হলে সেই পার্সনকে নিয়েই কেস স্টাডি। ধরো তুমি হ্যাঁ, একজন ব্যক্তিত্বকে নিয়ে কেস স্টাডি করছো, সাপোজ আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা অন্য কেউ, যে কোনো একাডেমিক পার্সনকে নিয়ে করছো, তাহলে তুমি কি সেখানে জেনারেলাইজ করতে পারবে? পারবে না। সেই পার্সনটা সেটাই, না। সেই কেসটাই সেটা। তো সেক্ষেত্রে তাই স্যাম্পলিং এর জায়গাটা কিন্তু এখানে থাকে না বলতে গেলে। হুম, আচ্ছা, আচ্ছা ডিফারেন্ট টাইপ, ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ডেটা কালেকশন তো এখানে আছেই। ডেটা কালেকশন দেখো মেন মেথডস এর মধ্যে বলছে, যেগুলো বলছিলাম, যে অবজারভেশন, ইন্টারভিউ, ডকুমেন্টস রিভিউ। অবজারভেশন তো আমরা আলোচনা হয়েছে, ইন্টারভিউ আমরা আলোচনা করেছি। ডকুমেন্টস রিভিউ বলতে আমরা যে আহ, আহ, মানে কোনো লেখা, তার কোনো লেখা বা কোনো অবজেক্ট বা সেই সময়ের কোনো কিছু বেরিয়েছে কোনো কিছুতে, যেগুলো আমরা ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি, মানে ফর দ্যাট রিসার্চ, সেক্ষেত্রে সেগুলোকে আমরা পুনরালোচনা করতে পারি। সার্ভে করা হয়, ফোকাস গ্রুপ সার্ভের কথাও এখানে বলছে, কোন একজন নির্দিষ্ট গ্রুপকে কেন্দ্র করে কিন্তু সার্ভে হ্যাঁ ম্যাডাম, এখানে অনেক সময় আপনি হয়। কালকে আগের দিন ক্লাসে বলেছিলেন তো, সার্ভে মেথডের মধ্যেই তো ইন্টারভিউ গুলো সব পড়ে। করছে। হুম হুম। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এই ট্রায়াঙ্গুলেশনের কথা দেখো, মাল্টিপল থ্রি প্রিন্সিপালস ফর ডেটা কালেকশন। এখানে কি মাল্টিপল সোর্স অফ এভিডেন্স, অর্থাৎ ট্রায়াঙ্গুলেশনের কথাটা বললাম, কারণ রিসার্চারকে সবসময় অবজেক্টিভ হতে হবে, মানে তার মধ্যে সাবজেক্টিভিটি যেন না আসে। দেখবে অনেক সময় কাজ করতে করতে আমরা দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একজন পার্সনকে নিয়ে যদি কাজ করো দীর্ঘদিন ধরে, তাহলে তার উপরে তার খারাপ গুলো অনেক সময় চোখে পড়ে না, মানে তার প্রতি আমাদের একটা স্নেহ ভালোবাসা এগুলো তো চলে আসে। সেক্ষেত্রে আমরা খারাপ গুলোকে লিখতে চাই না, মানে এমন মনে হয় সে এত ভালো কাজ করছে, ওই খারাপটা তেমন কিছু ব্যাপার নয়। তো এটা যাতে না আসে সেই জন্য প্রত্যেকটা সোর্সের ট্রায়াঙ্গুলেশন করতে হবে। ক্রিয়েট এ কেস স্টাডি ডেটাবেস, কিপ ইউর ডেটা অর্গানাইজড, এটা ভীষণ প্রয়োজন। যদি ডেটা আমি সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে হ্যাপাচারলি সেটাকে রেখে দিলাম, তাহলে সেটা তো আমি করতে পারবো না, সেটাকে আমি অ্যানালিসিস কি করে করবো সেটা। আচ্ছা, মেনটেন চেন অফ এভিডেন্স, পরপর কিভাবে হয়েছে, যেমন ক্লিয়ার লাইন অফ ডিসকভারি, আস্তে 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 কি করে হয়েছে, টাইম লাইন কোন টাইমে কি করেছে, ট্রান্সপারেন্ট প্রসেসেস অফ আউটসাইড রিডার অফ এ কেস স্টাডি, মানে কোন একজন কেস স্টাডিকে অন্য একজন যখন কেউ পড়বে সে যাতে এগুলো বুঝতে পারে। যেমন ধরো অবজারভেশনের কথাটা, যখন তুমি একজন
তুমি যখন লিখছো, রিপোর্ট রাইটিং এ যখন লিখছো, তখন কোন দিনে গেছিলে, কোন সময় গেছিলে, কতদিন অবজার্ভ করেছো, এই প্রসেসটা কতদিন চলেছে, ডে 1, ডে 2, ডে 3, কোন ডেট ছিল, কত টাইম ছিল, এইগুলো খুব পরিষ্কারভাবে ওখানে যেন থাকে। কেন কি এইগুলোর ওপরে মানে সময় এবং মানে ডেট এবং সময় যত দিন যায়, এই এই জায়গাটা মানে পরিবর্তন হতে পারে। মানে তুমি তখন যেটা অবজার্ভ করেছো মেবি 1 মাস পরে গিয়ে সেটা নেই। বা তুমি কাজের অ্যাকচুয়ালি একটা যখন বড় কাজ হচ্ছে 2 বছর, 3 বছর, 4 বছর পরে জমা দিচ্ছে, তাহলে 3 বছর আগে যা সিচুয়েশন ছিল এখন সেটা থাকে না। তাই সেক্ষেত্রে সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি কিভাবে কিভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা ডিসকভার হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। ভ্যালিডিটি মানে আমি যে কাজটা নিয়েছিলাম সেটা সেই কাজের জন্যই উপযুক্ত হয়েছে নাকি সেটা। এই যে মাল্টিপল সোর্স, এখানেও পার্টিসিপেন্ট এভিডেন্সের খুব দরকার। ট্রাস্ট ওর্দি, ক্রিডেবল অ্যান্ড কনফার্মেবল। অর্থাৎ মানে কি বলবো, পার্টিসিপেন্ট এভিডেন্স এই কারণেই দরকার, আমরা যদি সবসময় সেকেন্ডারি সোর্স অফ ডেটা নিয়ে কাজ করি তাহলে মানে কিছু একটা গলতি থেকে যায়। ধরো এই যে এখনকার বর্তমান সিচুয়েশনে আমরা পড়ছি যে কাগজে পড়ছি, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছি, কাগজেও আমরা পেপারে পড়ছি যে হ্যাঁ এই পরিযায়ী শ্রমিকরা এইভাবে আসছেন, ওইভাবে আসছেন, এই কিন্তু আসল যে পরিস্থিতি আমরা তো সেকেন্ডারি সোর্স গুলো দেখছি, আমরা প্রাইমারি সোর্স খুব কম দেখছি। সেখানে গিয়ে হয়তো আমার ধারণাটা পাল্টাতে পারে যে যেটা বলছে তার থেকেও মর্মান্তিক অবস্থা, বা যেটা বলছে ঠিক সেরকম নয়, ওরা হয়তো উদ্ভ্রান্তের মতো এরকম ভাবে আসছে, হয়তো তাদের মধ্যে এই জায়গাটা নেই, ধৈর্য থাকার কথাও নয়, এটা নেই যার জন্য এরকম হচ্ছে, সরকার যা বলছে প্র্যাকটিক্যালি সেটা নয়। মানে এই যে জায়গাটা, সেই জন্য পার্টিসিপেন্ট এভিডেন্স, রিসার্চার নিজে পার্টিসিপেট করতে পারলে খুব ভালো হয়। যেটা অবজারভেশনে আছে না, পার্টিসিপেন্ট অবজারভেশন আর নন পার্টিসিপেন্ট, সেখানে গিয়ে সরাসরি আর বাইরে থেকে ইন্টারপ্রিটেশন, সেখানেও হাউ ইজ ইউর ইন্টারপ্রিটেশন ভ্যালিডের কথা তো আগেই আমরা বললাম। রিসার্চার রোল ইজ টু ইন্টারপ্রিট ইভেন্টস, ইন্টারপ্রিটেশন ইজ সাবজেক্টিভ। এই যে এই সাবজেক্টিভের জায়গাটাকে কিন্তু মানে কি বলবো ওভারকাম করতে হবে, তবেই এটা ভ্যালিডেশন আসবে, না হলে কিন্তু আসবে না। ইন মেথোডোলজি হ্যাঁ ম্যাম, অ্যাকনলেজ, যদি ভ্যালিডিটি না থাকে তাহলে তো রিসার্চটাই হবে না। হ্যাঁ রিসার্চটাই হলো না। ইন হ্যাঁ, তখন মেথোডোলজি সেটাকে ভুল ভুল ডাইরেকশনে পাঠিয়ে বলবে, হ্যাঁ বাতিল করে দিতে পারে। হ্যাঁ 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 একদম। কি বলছে, লিমিটেশন অফ কেস স্টাডি রিসার্চ দ্যাট ইজ ইন্টারপ্রিটিভ অ্যান্ড সাবজেক্ট টু রিসার্চার। দেখো এটা কেস স্টাডির একটা বিরাট লিমিটেশন, যে সাবজেক্টিভিটি মানে যেখানে খুব বেশি প্রভাব ফেলে। দেখবে আমরা যত যাই বলি, তোমরা যখন ভবিষ্যতে স্কুলে কাজ করবে দেখবে আমরা বলি তো আমাদের কাছে সব স্টুডেন্টরাই সমান, কিন্তু দেখবে কিছু স্টুডেন্টকে তুমি অদ্ভুত ভাবে তোমার কাছে এসে যায়। হ্যাঁ সেটা হয়তো মানে তুমি হয়তো দেখাও না, তুমি হয়তো প্রকাশ করো না, তো অনেক সময় দেখবে তাদের দোষটাকে আমরা অনেক সময় ঠিক আছে এইটুকু করে ফেলেছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু কোনোভাবে কোনো রিসার্চারের কাজের মধ্যে যেন না আসে। অ্যানালিসিস, কিভাবে কি কোন কোন স্ট্র্যাটেজি, এই যে ক্যাটাগরিক্যাল কি বলে অ্যাগ্রিগেশন, মানে এখানে কি বলবো, এটাতে আমি আর ডিটেলসে যাচ্ছি না কিভাবে অ্যানালিসিস হবে, কারণ এটা একটা বিরাট ব্যাপার, আমি নিজেও সবটা জানি না হয়তো। সেই বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতি আছে, যে যেরকম কেউ কন্টেন্ট অ্যানালিসিস করে ধরো যে কোন একজন মানে ভাষাগুলো নিয়ে সেগুলো একটা কোয়ালিটেটিভলি প্রসেস, কোডিং ডিকোডিং এগুলো একটা কোয়ালিটেটিভ এর প্রসেস, এইভাবে কিন্তু সেটার অ্যানালিসিসটা হয়। ট্রায়াঙ্গুলেশন তো বললামই, বারবার করে একটা ডেটা অন্যান্য জায়গায় বিভিন্ন রকম ভাবে মানে কি বলবো কালেকশন করতে হবে, তাহলে কিন্তু ট্রায়াঙ্গুলেট করতে হবে। এই দেখো কৃষ্ণ শেষে একটা দিয়েছে, কেস স্টাডি ক্যান বি ইনফর্ম ফ্রম এ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা অ্যালোন। সেটা কোয়ান্টিটেটিভলি হতে পারে বা কোয়ালিটেটিভলি হ্যাঁ হতে পারে। হ্যাঁ যদি হ্যাঁ। আমরা কোয়ান্টিটেটিভ করি তাহলে ওই জায়গাগুলো চলে আসবে, আর যদি আমরা কোয়ালিটেটিভ করি তাহলে কিন্তু কোয়ালিটেটিভ এর যে প্রসেস সেটা আসবে, অর্থাৎ রিসার্চ কোশ্চেন এবং রিসার্চ অবজেক্টিভ।
নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গুলেশন ভ্যালিডেশন। আমরা তো আগেই বললাম যে যদি আমরা ট্রায়াঙ্গুলেট করি তাহলে আমরা সোর্স মানে তা ঠিকঠাক জানতে পারবো, ভালো ডেটা ঠিকঠাক কালেকশন করতে পারবো এবং ইন্টারপ্রিটেশন বা আমাদের কাজটাও কিন্তু খুব ভালো হবে। ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যদি প্রচুর টাইমের ব্যাপার হতে পারে, আর মানে খুব বারবার যদি আমরা একটা ডেটা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন রকম ডেটা যদি পাই, আমরা কিন্তু অনেক সময় মানে কনফিউজড হয়ে যেতে পারি কোনটা। তার জন্য মানে ভীষণভাবে এক্সপার্ট হতে হবে ডেটা কালেকশনের জন্য। ট্রায়াঙ্গুলেশন এটা আচ্ছা, এখানে হচ্ছে জেনারেলাইজেশন জেনারেলাইজেবিলিটি করতে গেলে কেস স্টাডিতে যেটার একটা খুব জেনারেলাইজেশন করা যায় না, কেস স্টাডির এটা কিন্তু একটা খুব উইক পয়েন্ট। আর এথিক্স এর জায়গাটা আর আসছি না, এথিক্স ধর এটা একবারে পুরোপুরি রিসার্চের জায়গায় চলে আসছে। ওই যে সাবজেক্টিভ ব্যাপারটা বা কোনো জায়গায় যাতে করে গিয়ে সেখানে মানে কোনো সমস্যায় না পড়ি, এগুলোই মোটামুটি এলো আমাদের কেস স্টাডির জায়গা। আচ্ছা, এবার আর কোনো এমনি কি কিছু সমস্যা আছে কারো, যেটা বললে সেটা? আর কোনো সমস্যা কারো, মানে যতটা আমরা আলোচনা হলো তার মধ্যে কোনো কিছু সমস্যা আছে কারো? যদি কোনো প্রশ্ন থাকে বলো। বলো, প্রশ্ন নেই? সেরকম নেই, যদি হয় আমরা আবার পরে ইয়ে করো। আচ্ছা, এখানে না বিভিন্ন আরো কয়েকটা স্লাইড রয়েছে, এখানে ওই কিভাবে লিখতে হবে, মানে আর কোন কোন জার্নাল কি কি আমরা ইউজ করতে পারি বিভিন্ন, এইগুলো আছে, এগুলো আমাদের আপাতত লাগছে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কৃষ্ণ কোনো প্রশ্ন? নেই ম্যাম। আচ্ছা, আর কে আছো? বিষ্ণুপ্রিয়া আছো? ভগবতী তো রয়েছে। হ্যাঁ ম্যাম আছে, হ্যাঁ ম্যাম আছি। সেরকম কোনো কোয়েশ্চেন নেই ম্যাম, মাঝে মাঝে প্রচুর কেটে যাচ্ছিল, মানে শুনতে পাচ্ছিলাম না, তা ওটা আরেকবার শুনে নিয়ে পরে যদি কিছু হ্যাঁ, কোয়েশ্চেন থাকে তখন বলবো। আমাকে কোশ্চেন করো। ভগবতীরও একই সেম প্রবলেম হচ্ছিল। পরে সবটা একটু ভালো করে শুনো, শুনে আমাকে প্রশ্ন করো, আমি বুঝিয়ে দেবো বাকিটা। হ্যাঁ ঠিক আছে, ম্যাম, তাহলে হ্যাঁ ঠিক আছে শেষ করি এখানেই। এমনি সব বোঝা গেছে তো? ম্যাম পরের হ্যাঁ, দিন ma'am। এথিক্সটা একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো। আচ্ছা।